আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই নিরাপদ ও সুস্থ আছো। একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত জানাই। উপস্থাপনায় আছি আমি মিলি আক্তার তমা, প্রভাষক বাংলা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, বাংলা প্রথম পত্রে 3টি অংশ রয়েছে: গদ্য, পদ্য এবং সহপাঠ। ইতোমধ্যেই তোমাদের গদ্য এবং পদ্যের ক্লাস হয়েছে। আমি তোমাদেরকে সহপাঠ অংশটি পড়াবো। সহপাঠের 2টি অংশ রয়েছে: নাটক এবং উপন্যাস। নাটকে রয়েছে সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটক এবং উপন্যাস হিসেবে রয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাস। তোমরা অনেকেই হয়তো জানো যে তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নাটক এবং উপন্যাস উভয়টিরই প্রথম অর্ধাংশ সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেহেতু আমরা নাটক দিয়ে তোমাদের সহপাঠ অংশের পাঠ শুরু করব। প্রিয় শিক্ষার্থী, নাটক অর্থাৎ আমাদের পাঠ্যসূচিতে যে নাটকটি অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক, সেই সিরাজউদ্দৌলা নাটকটি পড়ার আগে আমরা নাটক সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেওয়ার চেষ্টা করব যে নাটক বলতে মূলত কী বোঝায়, নাটকের গঠনশৈলী কেমন এবং একটি সার্থক নাটকের কী কী গুণাবলী থাকা প্রয়োজন। নাটক মূলত সাহিত্যের একটি অন্যতম প্রধান শাখা, যেখানে সাহিত্যের আঙ্গিক কিছুটা অন্যান্য সাহিত্য আঙ্গিক থেকে আলাদা। নাটকের ক্ষেত্রে নাট্যকার কিছু বিশেষ গুণাবলীর দিকে গুরুত্ব দিতে হয়। সেই গুণাবলীগুলোর মধ্যে প্রধান হচ্ছে 2টি। একটি হচ্ছে নাটক একই সাথে হতে হয় দৃশ্যকাব্য এবং দ্বিতীয় হচ্ছে নাটক হতে হয় শ্রব্যকাব্য। সাহিত্য বিশারদ শ্রীশচন্দ্র দাস তার সাহিত্য সন্দর্শন গ্রন্থে নাটককে ঠিক এইভাবেই সংজ্ঞায়িত করেন যে নাটক হচ্ছে একাধারে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্যের সমন্বয়। তো এই দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য বিষয়টা মূলত কি, একটু সহজ ভাষায় তোমাদেরকে বলি। নাটক একই সাথে চোখে দেখা যাবে এবং একই সাথে কানে শুনতে হবে এমন একটি কবিতা, যে কবিতা দেখাও যাবে এবং শোনাও যাবে। তোমরা দেখবে যে অনেক নাটক আছে যেগুলো কবিতায় লেখা হয়, অর্থাৎ কাব্যে লেখা হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু নাটকের মূল যে গঠন রীতি, সেটা হচ্ছে নাটক দেখারও বস্তু এবং শোনারও বস্তু। নাটকে দেখার অনুষঙ্গ থাকতে হয়, একই সাথে শোনার অনুষঙ্গ থাকতে হয়। এছাড়া একটি নাটকে যে কয়েকটি প্রধান বিষয়াবলী উল্লেখযোগ্য, তার মধ্যে প্রথম হচ্ছে নাটকের কাহিনী। একটি পূর্ণাঙ্গ নাটক রচনা করার জন্য প্রথমেই নাট্যকারকে একটি সুনির্দিষ্ট কাহিনী বা প্লট বা বিষয় বেছে নিতে হয়, যে বিষয়ের উপর নাটকটি রচিত হয়। দ্বিতীয়ত, নাট্যকারের প্রয়োজন হয় চরিত্র, অর্থাৎ নাট্যকার যে বিষয়টি বা যে ঘটনাটি অবতারণা দর্শকদের সামনে করতে চান, সেই বিষয়টি বা সেই ঘটনাটি বা সেই কাহিনীটি উপস্থাপনের জন্য নাট্যকারের প্রয়োজন হয় চরিত্র হয়ে গেলে কিন্তু একটি নাটক হয়ে গেল না। চরিত্রের মুখে দিতে হয় সংলাপ। চরিত্র যদি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে নাটকের কাহিনী প্রচার বা দর্শক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। তখন নাটকের চরিত্রের মুখে দিতে হয় সংলাপ। এবং সবশেষে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নাটকের
কাহিনী, চরিত্র এবং সংলাপ অনুযায়ী অনুকূল পরিবেশ। তোমরা দেখে থাকবে নাটকে মঞ্চ সজ্জা করা হয়ে থাকে, যেই মঞ্চ কাহিনী, চরিত্র এবং ঘটনাকে অনুসরণ করে সেই অনুসারী হয়ে থাকে। যদি দেখানো আমরা যদি কল্পনা করি যে নাটকে আমাদের এরকম একটি নাটক রচিত হচ্ছে, যেখানে দেখা যাবে দুটি 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 ছেলে, তারা সমবয়সী, তারা কোথাও বেড়াতে যাচ্ছে ট্রেনে করে, তাহলে নাটকের পরিবেশটা এরকম হতে হবে যেন দর্শক দেখা মাত্রই অনুভব করতে পারেন যে তারা ট্রেনের কামরায় বসা আছে। তাদেরকে বসার ঘরের কামরায় বসিয়ে দেখালে হবে না যে তারা ট্রেনে বসে আছে। পরিবেশটা ওই রকম হতে হবে যেন দর্শক দেখেই আঁচ করে নিতে পারেন যে এই বন্ধুদ্বয় ট্রেনের কামরাতেই বসে আছে এবং তারা কোথাও যাচ্ছে। এই চারটি বিষয় ছাড়াও একটি সার্থক নাটকে কিছু জিনিসের ঐক্য বজায় রাখতে হয়। সেগুলো আমি তোমাদেরকে বলছি। মূলত তিনটি ঐক্য একটি সার্থক নাটকের সার্থকতার জন্য প্রয়োজন হয়। তা হচ্ছে, প্রথম হচ্ছে সময়ের ঐক্য, দ্বিতীয় হচ্ছে স্থানের ঐক্য এবং তৃতীয় হচ্ছে ঘটনার ঐক্য। এটিও একটি নাটকের সফলতার জন্য খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। অর্থাৎ স্থানের ঐক্য। স্থানের ঐক্য জিনিসটা কীরকম, যে ঘটনাটি ঘটছে তার পরবর্তী ঘটনাটি ওই ঘটনার সাথে সম্পর্কিত বা ধারাবাহিকতা বা পরম্পরা বজায় রেখে হতে হবে এবং কাহিনী অনুরূপ হতে হবে। দেখবে তোমরা যখন কোনো নাটক দেখো টিভিতে অথবা মঞ্চে, তোমরা দেখবে যদি কাহিনী কোনো প্রয়োজন অনুযায়ী যদি ঘটনার বা ঘটনাকে অনুসরণ করে যদি স্থানের কোনো পরিবর্তন হয়, তাহলে সেটা দর্শককে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো না কোনো পন্থা নাট্যকার অবলম্বন করেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি মনে করো যে বিদেশ চলে যাচ্ছেন, এরকম যদি নাট্যকার বোঝাতে চান, তাহলে হয়তো বিমান দেখালেন বা জায়গার পরিবর্তন হচ্ছে সেটা নিচে লিখে দিলেন। এরকম বিভিন্ন পন্থা নাট্যকার অবলম্বন করে থাকেন। এবং দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে সময়ের ঐক্য। তোমরা খেয়াল করো, অনেক সময় নাটকে এরকম ঘটনা ঘটে থাকে যে কখনো কখনো আগের কোনো কাহিনী অবতারণা করতে হয় অথবা কখনো কখনো পরের কোনো কিছু নাটকে দেখাতে হয়। সেই ক্ষেত্রে নাট্যকারকে কৌশলী হতে হয় এবং তাকে প্রত্যেকটি সময়ের যে রূপান্তর, সেটাকে এক সূত্রে বেঁধে নিতে হয়। এক সূত্রে বেঁধে নিয়ে তিনি প্রত্যেকটি সময়ের মধ্যে সমন্বয় রেখে এবং পরম্পরা রেখে একটির সাথে আরেকটিকে গেঁথে সময়ের একটি ঐক্য তিনি তৈরি করে নেন। অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে, যার বয়স হয়তো 5 বছর হবে, পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই নাট্যকার দেখাচ্ছেন যে মেয়েটি হয়তো একটি তরুণী মেয়ে হয়ে গিয়েছে। এখানে যদি নাট্যকার দর্শকের কাছে কোনো বার্তা পৌঁছে না দেন যে কি করে এটা হলো, তাহলে দর্শক এখানে বিভ্রান্ত হয়ে যাওয়ার সুযোগ থাকে। সেই জন্য নাট্যকার কি করেন, অনেক সময় লিখে দেন যে 10 বছর পরে, 15 বছর পরে, এরকম তোমরা দেখে থাকবে। আবার দেখা যায় যে সকালের দৃশ্য বোঝাতে হলে সূর্যোদয় হচ্ছে এরকম দৃশ্য দেখানো হয়, রাতের দৃশ্য দেখাতে হলে সূর্য অস্ত যাচ্ছে এরকম দৃশ্য দেখানো হয়। এগুলো মূলত হচ্ছে সময়ের ধারাবাহিকতা এবং সময়ের ক্রম বজায় রাখার জন্য এই ঐক্যটা অবশ্যই বজায় রাখতে হয়। কারণ যদি কোনো রাতের দৃশ্য দেখাতে হয়, সেই পরিবেশটাকে রাত অনুযায়ী তৈরি করে নিতে হয় মঞ্চ, এবং সেই অনুযায়ী চরিত্রদেরকে উপস্থাপিত হতে হয়। এছাড়া তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে তৃতীয় যে ঐক্যটি একটি নাটকের জন্য খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ঘটনার ঐক্য। আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটি দিলাম যে একটি মেয়ে 5 বছর হয়তো ছিল, তাকে তরুণী হিসাবে নাটকে দেখানো হলো। এখানে ঘটনার ক্রম বা ঘটনার ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। কারণ যদি এই ধারাবাহিকতাটি বজায় না থাকে, তাহলে দর্শক বিভ্রান্ত হয়ে যাবেন এবং দর্শক বুঝতে পারবেন না যে হুট করে কি হয়ে যাচ্ছে।
নাটকের মধ্যে এমন কোনো ঘটনা বা এমন কোনো কাহিনীর সূত্রপাত ঘটানো যাবে না যা মূল ঘটনার সাথে সাংঘর্ষিক হবে এবং মূল ঘটনাকে কি করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে। এই ধরনের কোনো ঘটনার সংযোজন নাটকে করা যাবে না। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একটি নাটককে সফল ও সার্থক হওয়ার জন্য তিনটি গুণাবলী তার থাকা প্রয়োজন। তিনটি ঐক্য, এক হচ্ছে সময়ের ঐক্য, দুই স্থানের ঐক্য এবং তিন হচ্ছে ঘটনার ঐক্য। এই তিনটি ঐক্যকে জুড়ে দিলে একটি নাটক তার সঙ্গতি রক্ষা করে সুস্পষ্টভাবে কাহিনীর শুরু থেকে একেবারে ইতিতে পৌঁছাতে পারে। তো একটি সার্থক নাটকের জন্য আমরা যদি বলি যে কাহিনী, চরিত্র, সংলাপ, পরিবেশ, এই চারটি মূল উপাদানের সাথে আরও তিনটি উপাদান প্রয়োজন। সেটা হচ্ছে সময়ের ঐক্য, স্থানের ঐক্য এবং ঘটনার ঐক্য। এই সাতটি উপাদানকে মিলিয়ে এক সুরে বেঁধে নিতে পারলে একটি নাটক সফল বা সার্থক নাটক হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আমার মনে হয় খুব বেশি কঠিন তোমাদের কাছে মনে হবে না। জীবনে চলার পথে আমাদের প্রত্যেকটি ঘটনা আমরা যা দেখছি তা আসলে নাটক। আমরা প্রত্যেকে আসলে নাটকের চরিত্র। এই যে আমি তোমাদের সামনে বসে লেকচার এখন দিচ্ছি, আমি ক্লাসটি নিচ্ছি, এটাও মনে করো একটা নাটকের অংশ। এর বাইরে কিছুই নয়। আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা হচ্ছে আমি তোমাদেরকে সহপাঠ ক্লাস নিব। আমি সেই সহপাঠ ক্লাসের উপর প্রস্তুতি নিয়েছি এবং তোমাদের সামনে কথা বলছি। দেখো, আমি চেষ্টা করছি কথাগুলো যেন সঙ্গতিপূর্ণ হয়, বিচ্ছিন্ন না হয়, এলোমেলো না হয়, যেন বিষয়গুলো ধারাবাহিক হয় এবং একটা আরেকটার সাথে সংযোগ স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে যেন এটা পরবর্তী অংশে যেতে পারে। এই যে সংযোগ রক্ষা করা, এই যে আমি চরিত্র উপস্থাপিত হয়েছি তোমাদের সামনে, এই যে আমি কথাগুলো বলছি সেগুলো সংলাপ, এই যে পরিবেশ, আমি পিছনে একটি সাদা ওয়াল নিয়ে বসে আছি, এটা আমাকে তোমাদের সামনে উপস্থাপন করতে সহায়তা করছে। এই ধরনের অনুকূল পরিবেশ এবং উপস্থাপনা সব মিলে এটি একটি নাটক। আর আমরা সবাই হচ্ছি বিশাল এই নাট্যশালার অভিনেতা, মানো না মানো। তো আমাদের মূলত নাটক বোঝাটা খুব কঠিন কিছু নয়। নাটক আমরা সবাই প্রতিদিন নাটকের কুশীলব হিসেবে অভিনয় করে যাচ্ছি। তাই নাটক, আমার বিশ্বাস তোমরা যদি আমার কথাগুলো মন দিয়ে শুনে থাকো এবং তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমরা হয়তো সিরাজউদ্দৌলা পড়েই পরীক্ষায় পাশ করে যাবে, কিন্তু এই কথাগুলো জানা তোমাদের খুব প্রয়োজন, কারণ এটা হচ্ছে সাধারণ নাটক সম্পর্কিত সাধারণ জ্ঞান। এই অংশটুকু তোমাদের জানা থাকা প্রয়োজন। এবার আরও একটু গভীরে যাচ্ছি বিষয়ের, আমরা জানার চেষ্টা করব এবার নাটক কত প্রকারের হয়ে থাকে বা নাটকের প্রকারভেদগুলো কি কি। নাটকের অনেক ধরনের প্রকারভেদ হয়ে থাকে। আমরা এতগুলো নিয়ে আলোচনা করব না। যেগুলো প্রধান শাখা নাটকের, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে খুব স্বল্প আকারে কিছু বলার চেষ্টা করব। নাটক মূলত মোটা দাগে যদি আমরা ধরে নিই, তাহলে নাটক হতে পারে ট্র্যাজেডি বা বিয়োগান্তক, হতে পারে কমেডি বা হাস্যরসাত্মক, হতে পারে সামাজিক, ঐতিহাসিক, তারপরে পৌরাণিক, চরিত বা প্রহসন। এই যে বড় শাখাগুলো নাটকের, এগুলো সম্পর্কে তোমাদের সাধারণ ধারণা থাকাই তোমাদের জন্য যথেষ্ট। তো আমি একটু দেখি তোমাদেরকে ছোট করে কিভাবে বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে পারি। দেখো, ট্র্যাজেডি বা বিয়োগান্তক যে নাটকের শাখাটির কথা বললাম, নামের মধ্যে আমার বিশ্বাস তোমরা সবাই বুঝে গিয়েছো যে বিয়োগান্তক মানে এখানে কিছু বিয়োগ আছে। বিয়োগ মানেই ভালো কিছু নয়, খারাপ কিছু। হ্যাঁ, সত্যি তাই। নাটকের যে কোনো চরিত্র, বিশেষত প্রধান চরিত্রের জীবনে যখন কোনো নিজের অথবা নিয়তির কোনো কারণে, যখন নিজের কোনো ভুল অথবা নিয়তির কারণে যখন কোনো করুণ পরিণতি নেমে আসে এবং সেই পরিণতির ফলে যে বিয়োগান্তক বা করুণ রসের সৃষ্টি হয়, সেই
রসের আলোকে যে নাটক রচিত হয় সেই নাটকগুলোকে বলা হয় ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। এটা আবার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি আর একটা হচ্ছে শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডিতে ব্যক্তির দোষ থাকে না, ব্যক্তির জীবনে করুণ পরিণতির জন্য মূলত স্রষ্টা বা নিয়তি দায়ী থাকে। অন্যদিকে শেক্সপিয়ারীয় ট্র্যাজেডিতে ব্যক্তির নিজের কর্মফলের জন্য ব্যক্তির জীবনে দুর্ভোগ নেমে আসে। আমরা যাই পরবর্তী শাখাটিতে। পরবর্তী শাখাটি হচ্ছে কমেডি বা হাস্যরসাত্মক। আমার মনে হয় এটা তোমাদেরকে আর বলার কোনো প্রয়োজন নেই, তোমরা ইতোমধ্যে বুঝে গিয়েছো যে যে নাটকে হাসি বা আনন্দের খোরাক থাকবে, যে নাটক দেখে দর্শক আনন্দিত হবে, হাস্যরস পাবে, সেই নাটকগুলোকেই কমেডি বা হাস্যরসাত্মক নাটক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এছাড়া সামাজিক নাটক। সামাজিক নাটক নাটকের খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা। এই শাখাটিতে সমাজের কোনো অসঙ্গতি, সমাজের কোনো সমস্যা, সামাজিক যে কোনো বিষয় সম্পর্কিত এই নাটকগুলো রচিত হয়ে থাকে এবং এই নাটকগুলোর সামাজিক ক্ষেত্রে এই নাটকগুলোর অবদান যথেষ্ট, এটা নিঃসন্দেহে বলা যায়। তৃতীয় যে পরবর্তী যে শাখাটি অর্থাৎ 4 নম্বর যে শাখাটি সেটি হচ্ছে ঐতিহাসিক নাটক। এই ঐতিহাসিক নাটকে ইতিহাসের কোনো ঘটনা, স্থান, চরিত্র বা বিষয় নিয়ে এই ধরনের নাটক রচিত হয়ে থাকে। সবচেয়ে মজার বিষয় সেটি হচ্ছে আমাদের পাঠ্য যে নাটক সিরাজউদ্দৌলা, সেই সিরাজউদ্দৌলা নাটকটি একটি ঐতিহাসিক নাটক। তাই এটা আমরা অবশ্যই মনে রাখবো যে সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক, যেহেতু এটি ইতিহাসের একটি ঘটনাকে কেন্দ্র করে এবং ইতিহাসের একটি চরিত্রকে কেন্দ্র করে রচিত হয়েছে, সেজন্য নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক নাটক। এছাড়া আছে পৌরাণিক নাটক। তোমরা জানো যে পুরাণের যে বিভিন্ন কাহিনী, যেমন আমাদের ভারতীয় উপমহাদেশের রামায়ণ, মহাভারত, এই সকল পৌরাণিক যে কাহিনী, সেই পৌরাণিক কাহিনী অবলম্বনে সাহিত্যের সকল শাখায় নতুন করে সাহিত্য রচিত হয়েছে, নাটকও এর ব্যতিক্রম নয়। বাংলা সাহিত্য বলো, হিন্দি সাহিত্য বলো বা উপমহাদেশীয় যত সাহিত্য আছে বা গ্রিক সাহিত্য বলো, রোমান সাহিত্য বলো, এদের অধিকাংশ সাহিত্যে পুরাণ নির্ভর কোনো না কোনো সাহিত্যকর্ম আছে। সেই ক্ষেত্রে বাংলা সাহিত্য ব্যতিক্রম নয়, বাংলা নাটকে পুরাণ নির্ভর অনেক নাটক রচিত হয়েছে পৌরাণিক কাহিনী অবলম্বনে। যেমন একটি নাটকের কথা এখানে না বললেই নয়, যে দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা খুবই জনপ্রিয় একটি নাটক, যেটি পুরাণ অবলম্বনে রামায়ণ থেকে রচিত হয়েছে। এছাড়া চরিত নাটক হচ্ছে যখন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, ব্যক্তির চরিত্রকে কেন্দ্র করে বা ব্যক্তি কেন্দ্রিক যে সকল নাটক রচিত হয়, সেগুলো চরিত নাটক হিসেবে কি হয় গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তির জীবন এবং ব্যক্তির জীবনী, সেটা কোনো মহাপুরুষ হতে পারেন বা সাধারণ কোনো ব্যক্তিও হতে পারেন, তাদের জীবনী অবলম্বন করে এই ধরনের নাটকগুলো রচিত হয়ে থাকে। এবং সর্বশেষ যে নাটকের শাখাটি সম্পর্কে আমি তোমাদেরকে বলবো তা হচ্ছে প্রহসন। প্রহসন নাটকের এরকম একটি শাখা যেখানে নাটকে হাস্যরস থাকে, কিন্তু কোনো না কোনো একটা মূল বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ থাকে। সেই পৌঁছে দেওয়ার তাগিদের জন্য কোনো একটা শিক্ষণীয় বিষয় অনেকটা অতিরঞ্জিত চরিত্র বা অতিরঞ্জিত ঘটনার মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করা হয় এবং শেষ পর্যন্ত হাস্যরসটা সেখানে প্রাধান্য পায়। এই ধরনের যখন কোনো নাটক তোমরা দেখবে, তখন সেটা নিঃসন্দেহে একটি প্রহসন বলে তোমরা ধরে নিবে। তার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের খুবই জনপ্রিয় নাটক পৌরশালিকের ঘাড়েরও, এটি একটি জনপ্রিয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রহসন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 7 ধরনের নাটকের শাখা সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি। প্রথম হচ্ছে ট্র্যাজেডি বা বিয়োগান্তক, দ্বিতীয় হচ্ছে কমেডি বা হাস্যরসাত্মক, তৃতীয় হচ্ছে সামাজিক, চতুর্থ হচ্ছে ঐতিহাসিক, পঞ্চম হচ্ছে পৌরাণিক, ষষ্ঠ হচ্ছে
চরিত এবং সপ্তম হচ্ছে প্রহসন। এই 7টি শাখার নাম আমার বিশ্বাস তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। যদি একবার দুইবার দেখো, বেশি কঠিন কিছু নয়, এটা তোমরা মনে রাখবে, তোমাদের ভবিষ্যৎ জীবনে এটা কাজে লাগবে। পড়াশোনার জন্য, পরীক্ষা পাশের জন্য নয়, কিন্তু তোমাদের দীর্ঘমেয়াদে এই বিষয়গুলো কাজে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে নাটক এবং নাটকের আঙ্গিক এবং নাটকের প্রকারভেদ সম্পর্কে প্রাথমিক যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলো আজকের ক্লাসে করার চেষ্টা করেছি, খুব সহজভাবে করার চেষ্টা করেছি। যেহেতু এটি অনলাইন ক্লাস, সেই জন্য আমি তোমাদের কোনো প্রশ্ন নিতে পারছি না, যেটা ক্লাসের সবচেয়ে বড় অপূর্ণতা। সেই অপূর্ণতাকে স্বীকার করেই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য, এবং নিজেরা বাড়িতে পড়বে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, জানতে চাইবে। এই স্বল্প পরিসরে হয়তো অনেক কিছুই বলিনি বলা যায়। হয়তো ক্লাসে দেখা হলে যদি কোনো ঘাটতি থেকে থাকে, যখন আমরা সরাসরি ক্লাস নিব, সেই ঘাটতিগুলো পূরণ করে নেওয়ার প্রতিশ্রুতি আমি তোমাদের কাছে করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে নিশ্চয়ই দেখা হবে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।